নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমির নীলামবাজারে তীব্র উত্তেজনা। আসাম ত্রিপুরার সংযোগী ৮ নং জাতীয় সড়ক অবরোধ করে নীলামবাজার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলের তীব্র প্রতিবাদ। শ্রীভূমির নীলামবাজারে তীব্র উত্তেজনা। আসাম ত্রিপুরার সংযোগী ৮ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে নীলামবাজার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সকলের তীব্র প্রতিবাদ। নীলামবাজার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর আতিকুর রহমানকে অকথ্য আচরণ ও প্রাণনাশের হুমকি প্রদান করেছিলেন সৈয়দ মুসলে নামের একজন ব্যক্তি। এরপর আজ মুসলে নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে নীলামবাজার পুলিশ থানায় মামলা দায়ের করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আজ উত্তেজিত হয়ে পড়ে নীলামবাজার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী সকল। এক প্রকার জাতীয় সড়ক অবরোধ করে সৃষ্টি করে উত্তপ্ত পরিস্থিতির। অবশেষে নীলামবাজার পুলিশ উপস্থিত হয়ে ১ ঘন্টার পর জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহার করে ও অভিযুক্ত সৈয়দ মুসলেককে গ্রেফতার করে। ওটা কলেজের ইজ্জত রাখলাই তোমরা বাইরে রিকোয়েস্ট করি আমার মুখটা বন্ধ রাখো তোমরা তোমরা কলেজের ইজ্জত রাখো মুখটা বন্ধ রাখো হুনো তারে কিটা কই আমরা স্টুডেন্টের তরফ থেকে আর আমরা এলুমিনির তরফ থেকে আমরা কাইন্ডলি রিকোয়েস্ট করি আমরা এখন 12টা কলেজ বাদে দুইটা টাইম দিয়া দুইটার ভিত্তির দিন অবিলম্বে গ্রেফতার মানে এরেস্ট করা হয় না আমরা যারা রোডে We want justice! We want justice! We want justice! নীলামবাজার কলেজের প্রিন্সিপালের সাথে যে আচরণ করা হয়েছে এটা অন্য আমরা মানছি না, মানবো না। নীলামবাজার কলেজের প্রিন্সিপালের সাথে যে ব্যবহার করা হয়েছে এটা আমরা মানছি না, মানবো না। নীলামবাজার কলেজ জিন্দাবাদ! নীলামবাজার কলেজ জিন্দাবাদ! We want justice! হয়েছে আমাদের নীলামবাজার প্রিন্সিপালের, যেটা আমরা ছাত্র সমাজের মানে দুঃখের বিষয় যে নীলামবাজার আমাদের গোটা নীলামবাজারের গৌরব, ছাত্র সমাজের গৌরব এবং নীলামবাজার কলেজের গৌরব। গতকালকে একটা অ্যাডমিশন নিয়ে নীলামবাজার স্যারের লোকে একটা মতানৈক্য হয়েছে, জানতে পেরেছি যে অ্যাডমিশন চলে গেছে। তার চলে যাওয়ার পরও যিনি আমাদের প্রিন্সিপালকে অমানবিকভাবে ব্যবহার করেছেন, উনি এসে অ্যাডমিশনের যাবার শেষ হওয়ার পরেও প্রিন্সিপালের জোরজবস্তি প্রিন্সিপালের টেবিলে থাপ্পড় মারছেন। টেবিলে থাপ্পড় মারা মানে গোটা ছাত্র সমাজের থেকে থাপ্পড় মারা, গোটা নীলামবাজার কলেজের অ্যালুমিনি থেকে সহকারে নীলামবাজার কলেজের যে ছাত্র সমাজ আছে তাদেরকে এরিয়াকে থাপ্পড় মারা। এবং আরো বলেছেন যে নীলামবাজার কলেজের প্রিন্সিপালকে উনি বাজারে গেলে কিংবা তো কোনো ভাই গেলে ওনাকে মারবেন। সেটা অত্যন্ত দুঃখের এবং নিন্দনীয় বিষয়। আমাদের দেখতে পাচ্ছেন যে নীলামবাজার কলেজের যে ছাত্র এবং অ্যালুমিনি যে স্ট্রাইক করেছে, আমরা এটাই চাই যে উপযুক্ত বিচার চাই এবং অতিলম্বে। কান ফাটানো অস্বস্তিকর ডিজে, অপসংস্কৃতি নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামলেন শ্রীভূমির বিভিন্ন সংগঠন। মঙ্গলবার এ মর্মে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকলিপি তুলে দেন প্রত্যেক সংগঠনের কর্মকর্তারা। কান ফাটানো অস্বস্তিকর ডিজে, অপসংস্কৃতি নিয়ে শেষ পর্যন্ত মাঠে নামলেন শ্রীভূমির বিভিন্ন সংগঠন। মঙ্গলবার এ মর্মে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর কাছে স্মারকলিপি তুলে দেন প্রত্যেক সংগঠনের কর্মকর্তারা। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী প্রেমগণানন্দজি মহারাজের নেতৃত্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তারা জেলা আয়ুক্তের কার্যালয়ে এসে ওনার কাছে স্মারকলিপি তুলে দেন। মিশনের মহারাজ্য সহ সংগঠনের কর্মকর্তারা রিপোর্টারের ক্যামেরায় উষ্মা প্রকাশ করে বলেন, উল্লেখ্য চারদিক ফ্রেন্ডস অফ আর্থ সৃষ্টি নবদিগন্ত সংগঠনের কর্মকর্তারা সহ রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস, জগদীশ চন্দ্র বণিক, মনোজিৎ চৌধুরী, সুবীর বরণ রায়, শ্যামল চৌধুরী, অপূর্ব দত্ত, বিমান শ্যাম পুরকায়স্থ প্রমুখ সামিল ছিলেন। জেলা আয়ুক্ত তাদের অসুবিধার কথা মন দিয়ে শুনে বিহিত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন। আজকে আমরা সবাই মিলে
আমাদের সঙ্গে নিঃসন্দেহ আছেন। আর ওনারা বিভিন্ন সংগঠনের, এখানকার সাংস্কৃতিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিরা আছেন আমাদের শ্রীভূমি জেলার। আমরা যেই জন্য যাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি কোনো একটা পূজা হলেই এখানে এখন দেখা যাচ্ছে ডিজে বা এরকম সাউন্ড পলিউশন এবং বিভিন্ন ধরনের আরও অসুবিধা সৃষ্টি হয়, বিশেষ করে ডিজে। তো এটা নিয়ে আমরা প্রতিবেদন দিতে যাচ্ছি, যাতে এটা ডিজেটার 1 নম্বর হচ্ছে তার ভলিউম যাতে কন্ট্রোল করা হয়, প্লাস আমাদের সংস্কৃতির সঙ্গে যেইগুলি খাপ খায় সেইগুলি চলা। ডিজের বদলে ঢাক চলতে পারে, এমন চলতে পারে যাতে, আর রাত্রে 10টার পরে যাতে কোনো রকমের, যেটা নিয়ম ভারতের এখন আমাদের সাংবিধানিকভাবে যেটা নিয়ম করেছে, 1 ডেসিমেল পর্যন্ত চলবে আওয়াজ, সেই ডেসিমেল পর্যন্ত সেইগুলিকে মেনটেন করা, এবং সেটাকে যাতে ওরা প্রশাসন থেকেও যাতে ধরে। প্রশাসন থেকে না যদি করা হয় তাহলে তো আমরা সাধারণ নাগরিকরা কি করব? আজকে আমাদের আমাদের শ্রীভূমি শহরে রামকৃষ্ণ মিশনের মহারাজ ব্রহ্মজ্ঞানানন্দজি মহারাজের আমরা এখানে এসেছি। আমরা ডিজে যে করিমগঞ্জ আবার শ্রীভূমি শহরে পূজার সময় যে ডিজে বাজে, দুর্গা পূজা, কালী পূজা বা অন্যান্য পূজায়, তো এই যেভাবে সাউন্ড দিয়ে এই ডিজে বাজানো হয়, তার ফলে কিন্তু আমরা যারা বয়স্ক মানুষ তারা সাংঘাতিক অসুবিধার সম্মুখীন হয়। যারা মুমূর্ষ রোগী তাদের যেমন মৃত্যুটাকে এগিয়ে দেওয়া হয়। তো এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, আর আমরা জানি ডিজের যে সমস্ত গান, এই গানগুলো তো একটা উত্তেজক গান, এবং এই উত্তেজক গানের সঙ্গে তাল মিলিয়ে যারা নাচে গায় তারাও বিভিন্নভাবে। শ্রীভূমির পৌরসভার বিরুদ্ধে উষ্মা প্রকাশ। শহরের তিলকচাঁদ রোডের বাসিন্দাদের মঙ্গলবার পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেন বাসিন্দারা। পৌরসভার বিরুদ্ধে উষ্মা প্রকাশ। শহরের তিলকচাঁদ রোডের বাসিন্দাদের মঙ্গলবার পৌরসভার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজপথে নামেন বাসিন্দারা। তাদের সাফ কথা, যখন খানাখন্দের জমা তুলে সড়কে উপচে পড়ে মিনি বন্যার সৃষ্টি হয়, এর নিরসনে নেই কোনো বিশেষ পদক্ষেপ, এমনকি বেদখলকারীদের বিরুদ্ধে নেই কোনো কড়া ব্যবস্থা। তা উপেক্ষা করে সীমা নির্ধারণ গরিব যুবকের গড়ে এলাকায় তা কোনোভাবে মেনে নিতে পারছেন না। পৌরসভার দায়িত্বহীন পরিচয় দেওয়ার জন্য ওই এলাকার বাসিন্দাদের তীব্র প্রতিবাদ। এলাকার অনেকেই রিপোর্টারের ক্যামেরায় খুব উগরে দিয়ে মত ব্যক্ত করেন। এনক্লোজ করছে যারা যারা, তাদের না ভাঙিয়া শুধু এই তিলকচাঁদ রোডের ছেলেটার গরিব ছেলে, তার দোকানটা খালি ভাঙ্গা হয়েছে। আর এখন তিলকচাঁদ রোড দিয়া মিউনিসিপালিটি ড্রেনেজ করিয়া এইদিকে সমস্ত এই এরিয়ার জল নামাইবার লাগিয়া চেষ্টা করতে তারা। আমরা 3 মাস প্রশাসন চলবে না, চলবে না, চলবে না, প্রশাসন চলবে না, চলবে না, চলবে না। দূর করে তিলকচাঁদ রোড দিয়ে কোনো ড্রেন নেওয়া চলবে না, চলবে না, চলবে না। শহরের সমস্ত জল তিলকচাঁদ রোড দিয়ে জলের নিষ্কাশন চলবে না, চলবে না, চলবে না। তিলকচাঁদ রোড দিয়ে জল নিষ্কাশনের চিন্তাধারা চলবে না, চলবে না, প্রশাসন চলবে না, চলবে না, চলবে না। আমরা এইদিকে যখন যাইয়া তখন দেখছি 5-6 জন অফিসিয়াল এখানে আইসেন, আইয়া তারা ম্যাপ লইয়া তারা ডিসকাশন করা। যেখানে পরে কয় যে আমরা তিলকচাঁদ রোডের ডিমার্কেশন করব এবং তিলকচাঁদ রোডের ঘরবাড়ি আমরা আলাদাভাবে সেপারেট ভাবে ডিমার্কেশন করিয়া আমরা এইদিকে ইয়ে করা অ্যানালাইসিস করা দিয়েছি, ঠিক আছে, বাঙ্গার ইয়ে করা দিয়েছি। তখন আমরা কইলাম যে মনে হয় ওই দিকের ব্যাপার, যে আগেও ডিমার্কেশন করিয়া গেছে, কিন্তু এইটা না, তারা ইয়ে করে এইদিকে বলে ড্রেন বানানি, হ্যাঁ, এবং ডিমার্কেশন করিয়া কে এনক্রোচ করছে কে এনক্রোচ করছে না ওইটা বার করা হইতো। কিন্তু প্রশ্নের ব্যাপার এখানে, গত 3.5 বছর ধরে এইদিক পুরা সাগর থাকে, এদিকে সাগর থাকে, এইদিকে কেউ চোখ যায় না, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে চোখ যায় না, ডিসি অফিসে ডিসি রে কতবার আমরা মৃদুল স্যার যখন আছে তখন পর্যন্ত আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু এইদিকে কোনো স্টেপ নেওয়া হয়েছে না। জেসিবিআই এইখানে আটকে যায়, এটা প্রশ্নের উত্তর কে দিব? কিন্তু আমাদের এদিকে তিলকচাঁদ রোডের এদিকে যেদিকে আমরা ড্রেন নিজেদের জায়গা সারিয়া বানাইছি, আমরা ড্রেন এইখানে মিউনিসিপালিটি ড্রেন আমরা সেভারাল টাইমস প্রশাসন ডে এবং মিউনিসিপালিটি কর্তৃপক্ষরে আমরা জানাইছি, বারবেলি জানাইছি, লিখিত জানাইছি, তারা আমরা কোনো কথারে দাম না দিয়া আজকে সার্কুল অফিসারের জনৈক
কর্মকর্তা আইয়া এদিকে ডিমার্কেশন করতে আইসুন, এদিকে কিতা ডিমার্কেশন করতে আইসুন? এখানে কোনো এনক্রোচমেন্ট নাই, কিচ্ছু নাই। যেদিকে এনক্রোচমেন্ট আছে এটা এটা ডিমার্কেশন না করিয়া আজকে আমাদের রাস্তা, আমাদের রক্ত করিয়া আমরা যে রাস্তাটা বানাইছি, এই যে তিলকচান্দ এইদিকে। মঙ্গলবার করিমগঞ্জ কলেজের সামনে এনএসইউআই এর বিক্ষোভ কর্মসূচি। রাজ্যিক সভাপতির নির্দেশক্রমে বিক্ষোভ কর্মসূচিতে শামিল। মঙ্গলবার করিমগঞ্জ কলেজের সামনে এনএসইউআই এর বিক্ষোভ কর্মসূচি। রাজ্যিক সভাপতির নির্দেশক্রমে বিক্ষোভ কর্মসূচিতে শামিল ছাত্র সংগঠন কর্মকর্তাদের সাফ কথা, এনএসইউআইটি থেকে ভারতীয় ইতিহাস বদলানোর চেষ্টা চলছে, তা তারা কোনোভাবে মেনে নিতে পারছেন না। বিজেপির বিরুদ্ধে স্লোগান দিয়ে কলেজ চত্বর সরগরম করে দেন তারা। সবাই জানেন এনসিইআরটি যে স্কুল লেভেলের যে বই বানায়, ওটার মধ্যে ক্লাস 8-এর এনসিইআরটি যে হিস্ট্রি টেক্সট বুক, ওটার মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটা হয়েছে আমাদের আসামের যে আহোম কিংডম যে ডাইনাস্টি ছিল ওইটা নিয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি এখন ট্রাই করছে যে ছোটো লেভেল থেকে ছাত্রদেরকে ব্রেনওয়াশ দিয়ে আরএসএস এবং বিজেপির যে মেন্টালিটি ওইটা ছাত্রদের মাথায় ঢুকিয়ে ওদেরকে বড় করতে চায়। তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে আহোম কিংডমের যে হিস্ট্রি এটা একদম মানে বদলিয়ে দেওয়া হয়েছে এই চ্যাপ্টারের মধ্যে। আমরা হিস্ট্রি একরকম, ফ্যাক্ট একরকম, কিন্তু যেটা চ্যাপ্টারের মধ্যে যেটা লেখা ওটা একদম অপোজিট। তো আমরা এটা একদম তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। তার জন্য আজকে আমরা একটা র্যালির আয়োজন করেছি। আমরা সরকারকে এটা বলতে চাই যে ওদের ডাইটি পলিটিক্স আমরা কোনো সময় মেনে নেব না। মানুষ এখন ঘুমে না, মানুষ জেগে গেছে। রাহুল গান্ধীজির আমরা বর্ষে আমরা রাহুল গান্ধীজির সাথে দাঁড়িয়ে বিজেপির জবাব দিতে আমরা জানি এবং দিচ্ছি। আমরা এখানে করিমগঞ্জ জেলা এনএসইউআইর পক্ষ থেকে একটি খুব র্যালি আমরা আয়োজন করেছি। আজকের দিনে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা সকলে জানেন আশা করি, যে এনসিইআরটির বইয়ের মধ্যে অহোম ডাইনেস্টির ব্যাপারে, অহোম ডাইনেস্টি হিস্ট্রিকে মুছে দেওয়ার একটি প্রকল্প বিজেপি এবং আরএসএসের, সেই জিনিসটিকে আমরা ধিক্কার জানাই এবং সেই জিনিসটি নিয়ে আজকের দিনে এই বইটির মধ্যে আজকের দিনে সম্পূর্ণভাবে বিজেপিকে এবং আরএসএসকে গ্লোরিফাই করা চলছে। আজকের দিনে অহোম ডাইনেস্টির অনেক কর্ম আছে, অনেক কন্ট্রিবিউশন আছে হিস্ট্রির মধ্যে, যেগুলো জিনিসকে প্রপারভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে না এবং সেই জিনিসকে মুছে দিয়ে বিজেপিকে আরএসএসকে ওদের লক্ষ্যকে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে এনসিইআরটির বইয়ের মাধ্যমে। তার জন্য আজকের দিনে আমরা এনএসইউআই করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা ক্ষোভ র্যালি একটা আয়োজন করেছি এবং আজকের দিনে এইটি আমাদের শুধু একটা মেসেজ, আগামী দিনে আমরা আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলব সমগ্র আসাম প্রদেশে এবং বিজেপিকে এবং আরএসএসকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে আজকে আমাদের কি শুধু ক্ষোভ র্যালি, আগামী দিনে আমরা অনেক বড় আন্দোলন গড়ে তুলব। আর এই জিনিসটি ছাত্র সমাজ নয়, সমগ্র আসামের সকল জনগণ সেই জিনিসটি মেনে নিতে পারবে না। তার জন্য আজকে এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। অন্যত্র সরানোর দাবিতে শ্রীভূমিতে অব্যাহত রয়েছে প্রতিবাদ কার্যক্রম। চরবাজার ডাকঘর সরিষা ডাকঘরের সঙ্গে একত্রীকরণ ও এ নিয়ে শ্রীভূমিতে সোমবার গ্রাহকদের প্রতিবাদ। মঙ্গলবার আরেক প্রতিবাদ কর্মসূচি শহরের স্টেশন রোড স্থিত ডাকঘর স্থানান্তর নিয়ে। একের পর এক ডাকঘর অন্যত্র সরানোর দাবিতে শ্রীভূমিতে অব্যাহত রয়েছে প্রতিবাদ কার্যক্রম। চরবাজার ডাকঘর সরিষা ডাকঘরের সঙ্গে একত্রীকরণ এ নিয়ে শ্রীভূমিতে সোমবার গ্রাহকদের প্রতিবাদের পর মঙ্গলবার আরেক প্রতিবাদ কর্মসূচি শহরের স্টেশন রোড স্থিত ডাকঘর স্থানান্তর নিয়ে। স্টেশন রোড স্থিত ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন গ্রাহকেরা স্পষ্ট ভাষায় উল্লেখ করেন, গ্রাহকদের অন্ধকারে রেখে একের পর এক ডাকঘর স্থানান্তর করা হচ্ছে, তা তারা মানতে পারছেন না। এমনকি ডাকঘরের গেটের সামনে নোটিশ ঝুলানো হয়েছে, তাতে উচ্চ পদস্থ কারো স্বাক্ষর নেই। কোন ষড়যন্ত্রের মধ্যে রয়েছে কিনা আমাদের দাবি না, আমাদের আন্দোলন চলবে। ভারত মাতা কে, ভারত মাতা কে, হস্তান্তর মানছি না, মানবো না, হস্তান্তর মানছি না, মানবো না, নইলে আমাদের আন্দোলন চলবে। এই সবটি পোস্ট অফিস কি কারণে বন্ধ হলো এবং কি কারণে পোস্ট অফিসটাও বন্ধ হলো, এই পোস্ট অফিসগুলো কি কারণে বন্ধ হলো এবং গ্রাহকদের যে হয়রানি করা হলো, আজকে গ্রাহকরা যে এসে হঠাৎ করে দেখো পোস্ট অফিস বন্ধ, কি কারণে, কার মানে আমার তো লাগছে এখানে এটা বড় কোনো চক্রান্ত আছে। এই চক্রান্তের প্রতিফলন করতে গিয়ে হয়তো এই পোস্ট অফিসগুলো বন্ধ করা হয়েছে, এখানে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই নোটিশের তলে আমরা কারণ কোনো অথরিটির সাইন সিগনেচার দেখতে পাচ্ছি না, সিল দেখতে পাচ্ছি না। তাহলে কি কারণে বন্ধ হলো? আমরা গ্রাহকরা আছি যারা আছি আমরা দুশ্চিন্তায় ভুগছি যে এখানের যে কি হয়েছে ব্যাপারটা আমরা আসলে বুঝতে পারছি না। আমরা কালকেও আমাদের একটা চৌবাজার থেকে প্রতিনিধি দল আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়েছিল মেমোরেন্ডাম দেওয়ার জন্য এবং আমরা বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করেছি। বিভিন্ন সংস্থা বলেছে, আমাদের আশ্বাস দিয়েছে ওরা যাবে, আমাদের এই আন্দোলনে সামিল হবে এবং আজকে আমরা যেখানে যারা আছি আমরা সবাই মিলে এখানে একটা মেমোরেন্ডাম লিখেছি। আমরা ডিস্ট্রিক্ট কমিশনাররা যাব। সব থেকে দুঃখজনক আমরা যে এই অফিসগুলো বন্ধ হয়েছে, আমরা এই কারণ জানার জন্য আমরা হেড পোস্ট অফিসে গিয়েছিলাম, বলেছিলাম আমাদের ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করার জন্য। ইন্সপেক্টরের সঙ্গে যোগাযোগ করতে যাই, ইন্সপেক্টর অনুপস্থিত।
তোর সঙ্গে ওনার অনেকগুলো নাম্বার দিয়েছিল আমাদের যোগাযোগ করার জন্য। আমরা ওই নাম্বারগুলোতে কয়েক ফোন করার পরও কোনো রেসপন্স নেই। বাধ্য হয়ে আজকে আবারও আমরা এখানে পথে নামতে বাধ্য হয়েছি। আজকে আমরা ডিসি মহোদয়ের কাছে যাব। আমরা শুধু জানতে চাই কি কারণে এই অফিসগুলো না জানিয়ে, কোনো কারণ দর্শাও না জানিয়ে বা নোটিশ না দিয়ে বন্ধ করা হতো, এটাই। শনিবার দিন হঠাৎ আইয়া দেখি অফিসটা বন্ধ, ম্যাডামের কিছু কাজ হইতো না। আমরা ভাবছি সোমবারে কাজ হইব, সোমবারে আইসি, আবার পরে দেখলাম কাজ হইতো না। তারপরে আমরা এমনি বাইরে থেকে খবর পাইলাম পোস্ট অফিসটা সরাইয়া নিছে। কে নিছে, কারা নিছে, আমরা কোনো জায়গা দিয়ে কোনো কিছুর খবর পাইলাম না। এবং যেমন আমরা বয়স্ক মানুষ আছে, তারা এখান থেকে টাকা তুলবো, তারা আর আইয়া ঘুরে এবং আমরার উপরে তারা রাগারাগি করে। আমরা অফিসও থাকি, আমরা জানি না, কিন্তু আমরা অরিজিনাল আমরা কিছু জানি না। হ্যাঁ, কিন্তু কাস্টমারের আমরার উপরে চাপটা সৃষ্টি করে এবং এটার লাগে আমরা খুব দুঃখিত। হ্যাঁ, ঠিক আছে, কোনো কিছু করুক, আমরা যদি একটু কইতো আমরা খুশি হইলাম না। হ্যাঁ, আমরা তো মানুষ, প্লাস আমরা হইলাম মহিলা। হ্যাঁ, আমরা যে কাজটার মধ্যে জড়িত আছি, আমরা খুব কষ্ট করি। আমরা সকালে একবার কালেকশন করি, বিকালে একবার কালেকশন করি, আমরা খুব কষ্ট হয়, আমরা খুব কষ্ট। হ্যাঁ, কিন্তু আমরা মহিলা, আমরা এই সরকারে তো খুব ভালো পাই, কারণ মহিলারা তাই সাপোর্ট করে। কিন্তু মহিলা থাকা সত্ত্বে আমরা লোক এরকম করলো, মানে যে সময় শুনছি আমি এই অফিসে দাঁড়িয়ে কাঁদছি এবং আমরা সব এজেন্ট আমরা একের পর এক উন্নয়নের কথা বলে থাকলেও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের সমষ্টিতে নেই উন্নয়ন। রাতাবাড়ি অঞ্চলের অন্তর্গত বেটারবন্দ গ্রামের রাস্তার দুরবস্থা। একের পর এক উন্নয়নের কথা বলে থাকলেও রামকৃষ্ণনগরের বিধায়ক বিজয় মালাকারের সমষ্টিতে নেই উন্নয়ন। রাতাবাড়ি অঞ্চলের অন্তর্গত বেটারবন্দ গ্রামের রাস্তার দুরবস্থা। গ্রামের লোকেরা রাস্তার দুর্দশার জন্য ভুগতে হচ্ছে বছর বছর ধরে। গ্রামের কোনো লোক অসুস্থ হলে কাঁধে করে নিয়ে যেতে হয় তাদেরকে হাসপাতালে। এমন দৃশ্য পরিলক্ষিত হলো এই এলাকায়। গ্রামটিতে প্রচুর সংখ্যক লোক থাকা সত্ত্বেও গ্রামের রাস্তা সংস্কার হয়নি এতদিন থেকে। বারবার বিধায়ককে একতা জানালেও আজ পর্যন্ত তাদের দুর্দশা মুছে যায়নি। মাচাঙের ভাড় বানিয়ে একজন রোগীকে উপরে তুলে বয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা হাসপাতালে। এমনই দৃশ্য আবদ্ধ হলো সংবাদ মাধ্যমের ক্যামেরায়। সব সময় আনি আমরা, রাস্তাঘাট ওলা হয় না, 4বার কাজ হয়ে আসছে। যাবেন ও তো দুলপচরা এটা হসপিটাল আসে নাই। কি করো একো উপায় নাই। এইটোৱে দৈনন্দিন আমাৰ লাইফ ষ্টাইল। মই আহিছিলো ইয়াত, আহি দেখা পাইছো তেখেতে লৈ গৈ আছে। এইটো মানে সদায় এই চিত্ৰটো আমাৰ চকুত ওলাই আহে। এইটো হল ৰাতাবাৰী সমষ্টি। আগত আছিলে 1 নং ৰাতাবাৰী সমষ্টি, এতিয়া শুনি পাইছো 126 নং ৰামকৃষ্ণনগৰ সমষ্টি হৈ আছে। কিন্তু আমাৰ উন্নয়নটো একো হোৱা নাই। এইটোৱে আমি উন্নয়নক বিচাৰিছো। উন্নয়ন ক'ত আছে যেন আমাৰ মনত আমি ক'ত আছো। এইটোৱে হসপিটালে যাবে ওরা। শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বসত বাড়ি। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বসতবাড়ি। মঙ্গলবার দুপুরে শিলচর কালীবাড়ি চরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হঠাৎ করে লাগা আগুন মুহূর্তের মধ্যে ব্যাপক আকার ধারণ করে। আগুনে একাধিক বসতবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পাশাপাশি বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র, জামা কাপড়, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রায় সবকিছু ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে নিজেদের উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের মতে, যদি দমকল দ্রুত না পৌঁছাতো তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত। অগ্নিকাণ্ডে কয়েকটি পরিবার সম্পূর্ণ গৃহহীন হয়ে পড়েছে। আগুনে সব হারিয়ে স্থানীয়রা চরম বিপর্যয়ের মুখে পড়েছেন। তবে এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। এদিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত কিভাবে হয়েছে তা এখনো স্পষ্ট নয়। দমকল ও প্রশাসন বিষয়টি তদন্ত করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক লক্ষ টাকার সম্পদ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। আজকে অনুমানিক 11:30 বা 11:15 এরকম হবো। হঠাৎ করে দেখা গেছে এই ঘরটিতে, এই ঘরে দুইটা ফ্যামিলি থাকে। এই দুই ঘরের মধ্যে শেখালি দাস সাইজের ঘর থেকে হঠাৎ আগুনের মতো দেখা যায়। ঘর তখন বন্ধ আছিল, তারা বাসার কাজ করে বাসার কাজে গেছিল এবং এখান থেকে ধোঁয়া মানে উঠতে আরম্ভ হচ্ছে। তো মানুষের কিটাইছে পয়সা পয়সা, যেহেতু টিনের ঘর একদম শক্ত শুকনা জিনিসগুলা, তো ফটাফট একদম আগুন ছিটরাই গেছে। সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোকাল যারা আসছিল, কমিশনার আসছিল, লোকাল কমিশনার শ্যামল দাস, এরা তোমার এখানে ফায়ার ব্রিগেডে খবর দিচ্ছে। দেওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেড আইতে মোটামুটি মানে আগুন পুরা ধরে লইছে। তো ধরার পরে যেহেতু পরের ঘরটা বিল্ডিং আছিল, ওয়াত কিছুটা বাড়ছে এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে আই যাওয়ায় মানে জলুন দেওয়ায় নিভি গেছে। এখানে 1, 2, 3, 4, প্রায় 4-5 ফ্যামিলির মতো ইয়ে হয়েছে। আর ওই সাইডে এখনো দেখা গেছে না, ওই সাইডে কতটুকু ক্ষতি হয়েছে না হয়েছে ওই সাইডটা দেখা গেছে না। তো মোটামুটি এখন আগুন থামছে অল্প অল্প, কিন্তু ভিতরে আগুন খোলা হয়ে গেছে। মানুষ কতটা পরিবার এখন এক্স্যাক্টলি কোয়া যান না, তবে এখানে তো এই ঘরে 2 পরিবার, এই ঘরে আর এই ঘরে 2 পরিবার। আর ওই সাইডে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে এটা এখনো কোয়া যায় না। এখন এই পরিবার 6 পরিবার, এই সাইডে আরো 3 পরিবার। এছাড়া বিল্ডিংয়েও বহুত ক্ষতি হয়েছে, বিল্ডিং পুরো ড্যামেজ করে লেছে। বিল্ডিংটা ড্যামেজ জিনিসপত্র কেউ কিচ্ছু মানে বাইর করার সুযোগই পাইছে না, কেন ঘরেই আসছিল না মানুষ। ঘরের থেকে জিনিস মানে বাইর করতে এটা কোনো উপায় হয়েছে না। একটা সুবিধা কি সামনে নদী থাকায় নদীর মধ্যে পাম্প লাগাইয়া ফায়ার ব্রিগেডে কন্টিনিউয়াস জল দিয়া গেছে। এই নদীর সামনে থাকায় গিয়া জলের সুবিধায় গিয়ে আগুনটা নিবাইতে মানে পটাপট হচ্ছে। তাহলে তো ফায়ার ব্রিগেড চেঞ্জ করতে করতে সময় গেল না, অতক্ষণে আগুন ভালো না। আর আপনারা জানেন কালীবাড়ি চর এলাকা একদম ঘনবসতি এবং একটা ঘরের সঙ্গে একটা ঘর লাগানি। তো যেহেতু ফায়ার ব্রিগেডের সার্ভিস এখানে নদীর থেকে দিলাইছে, জল কন্টিনিউয়াস আইতে গেছে, তো ওইটা লেগে আগুন নিবাইতে সক্ষম হয়েছে। যদি এটা রাত্রে হইতো তাহলে হয়তো বড় ধরনের কোনো অঘটন করতে পারছে। দিনে হওয়াতে মানে জিনিসটা যদিও কয়েকটা পরিবার পুরো একদম নিশ্চল হয়ে গেছে, একটা সুতার নালও তারা বাই করতে পারছে না। আর এরা একদম গরিব, অসহায়, একদম নেহাত গরিব। তো যেটা তো করার কিছু নাই, অঘটন একটা করছে। মঙ্গলপুরে ঘুমন্ত অবস্থায় যুবতীকে কুপিয়ে খুন, গ্রামবাসীর হাতে ধৃত খুনি যুবক। মঙ্গলপুরে ঘুমন্ত অবস্থায় যুবতীকে কুপিয়ে খুন, গ্রামবাসীর হাতে ধৃত খুনি যুবক। জয়পুর থানার কনকপুর প্রথম খণ্ড মঙ্গলপুর গ্রামে রবিবার গভীর রাতে এক রোমহর্ষক খুনের ঘটনা ঘটেছে। অভিযোগ, স্থানীয় যুবক সাবির চৌধুরী পিতা খলিল আহমেদ চৌধুরী দা দিয়ে ঘুমন্ত অবস্থায় নির্মমভাবে হত্যা করে প্রতিবেশী আরজিনা বেগমকে, যিনি সেলিম উদ্দিন চৌধুরীর কন্যা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দিবাগত রাত প্রায় 12টায়
আরজিনা নিজের ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ তার দুই বোন জাসমিন ও রুবিনা ঘরে গোলমালের আওয়াজ শুনে উঠে দেখেন এক ব্যক্তি হাতে দা নিয়ে আরজিনাকে আঘাত করছে। বোনেরা চিৎকার করলে খুনি পালানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবেশীরা ধাওয়া করে সাবিরকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। রক্তাক্ত অবস্থায় ছটফট করছিলেন আরজিনা বেগম, তবে মুহূর্তের মধ্যে তার মৃত্যু হয়। খবর পেয়ে জয়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং ধৃত যুবক সাবিরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে সাবির ঘটনার সময় মাতাল অবস্থায় ছিল এবং জেরার সময় দাবি করেছে আরো দুই যুবক তার সঙ্গে ছিল, তবে তারা ঘটনার সঙ্গে জড়িত কিনা তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ। আপাতত তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খুনের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে পুরো ঘটনার তদন্তে নেমেছে জয়পুর থানার পুলিশ। বাবার নাম? সালিম দে। এই জায়গাটার নাম কিটা? মঙ্গলপুর। কি হয়েছিল কালকে ঘটনা? ꯑꯩꯅ ꯊꯣꯛꯂꯛꯄ ꯃꯇꯝꯗ ꯊꯣꯡꯁꯦ ꯍꯥꯡꯗꯣꯛꯑ ꯊꯣꯛꯂꯛꯄ ꯃꯇꯝꯗꯅꯦ ꯑꯗꯣ ꯃꯥꯁꯦ ꯁꯨꯃꯥꯏꯅ ꯂꯩꯔꯒ ꯆꯦꯟꯈ꯭ꯔꯒ ꯑꯗꯨꯒ ꯐꯛꯇꯣꯡꯁꯦ ꯍꯥꯡꯗꯣꯛꯑ ꯆꯠꯂꯦꯗꯅ ꯊꯣꯡꯁꯦ ꯑꯃꯨꯛ ꯍꯥꯡꯗꯣꯛꯑ ꯆꯦꯟꯈꯤꯕꯁꯦ ꯑꯩꯅ ꯎꯍꯧꯕ ꯑꯗꯨꯗꯩ ꯃꯥꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯩꯔꯒ ꯆꯦꯟꯈꯤꯕꯅꯦꯕ ꯅꯨꯄꯥꯁꯤꯒꯤ ꯃꯃꯤꯡꯅꯅꯦ ꯁꯕꯤꯔ ꯑꯗꯨꯒ ꯂꯣꯏꯔꯦ ꯀꯔꯤ ꯍꯥꯏꯗꯣꯏꯅꯣ ꯑꯗꯨꯝ ꯈꯒꯥ ꯏꯄꯜ ꯈꯒꯥ ꯀꯧꯏ ꯑꯩ ꯃꯃꯤꯡ ꯈꯪꯗꯦ ꯑꯗꯨꯗꯤ ꯃꯥꯒꯤ ꯑꯩꯅ ꯎꯍꯧꯕꯗꯤ ꯃꯥ ꯈꯛ ꯎꯍꯧꯕꯅꯤ ꯑꯩ ꯃꯥ ꯈꯛ ꯈꯪꯉꯤ ꯑꯗꯨꯒ ꯃꯥꯒꯤ ꯅꯥꯀꯟꯗ ꯂꯩꯕꯗꯨꯗꯤ ꯑꯩ ꯈꯪꯗꯦ ꯑꯗꯨꯒ ꯑꯇꯩꯗꯤ ꯑꯩ ꯈꯪꯗꯦ ꯃꯥꯒꯤ ꯁꯥꯏꯠꯀꯤ ꯋꯥ ꯑꯩ ꯈꯪꯗꯦ কিটা? আচ্ছা, এই জায়গাটার নাম কি? মঙ্গলপুর। কি ঘটনা হয়েছিল কালকে? কালকে আমরা একটা আওয়াজ শুনছি, বাইরে আসার সময় মানে গলার কাটা আসলো আর দরজা খুলছে, আমরা খুলে পরে বাক্সে মানে ছেলে পালার পরে আমরা চিলাইছি, চিলার পরে বেজার মানুষ আইছে, আবার পরে তাই বাগিয়ে গেছে, আবার ঘুরিয়ে আইছে তারপরে বলছে আমি মারছি না কইতে আসলো, বাদে তার শরীরে বেজার রক্ত আসলো। আপনারা গ্রামের ছেলেটার নাম জানেনি আপনারা? আচ্ছা, তার শরীরে কি রক্ত লাগাইল আসলো? আচ্ছা, যে সময় ঘটনাটা হয়েছে রাত্রে 12টা কি কইছে? তার সঙ্গে আরো কেউ আসলো নি? আচ্ছা, দুইজন আরো আসলো, তার ওই দুইজন পুলিশে ধরিয়া নিয়ে যাচ্ছেন। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। ধন্যবাদ।